অন্যদিকে আগের মতো বিএনপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে কঠিন দ্বন্দ্ব শুরু হলো। বিএনপিকে জালিম বললেন জামাতের আমির। বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব, এই লেখাটি প্রবন্ধটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অথচ গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দলটা রাজপথে ছিল। ভারত মহাবিপদে প্রত্যেকটা দিক থেকে। আজকে খবরটা হলো 2জন ইন্ডিয়ান ন্যাশনালস এবং 3টা ইন্ডিয়ান কোম্পানিজ বেইং স্যাংশনড। আমাদের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, বিএনপি এবং জামায়াতের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন, সেই সাথে সাথে জাহিটাকে কি বলেছে সেই বিষয়গুলো দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনার বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি লাইক দিয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব, এই লেখাটি প্রবন্ধটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারা যেভাবে লিখেছে হুবহু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিএনপি এবং জামাতের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপুরের তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের মধ্যে কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিন যাবৎ। যে প্রকাশ্যে আগে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য শুরু হয় গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে। শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রের সাথে হঠাৎ কেন এমন বৌরি সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত 2 সপ্তাহে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছে, যেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ার কোনো সংকট নাই বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামাত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? জামাতের সেক্রেটারি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনেকটা মিল আছে। গত 3রা সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 15 বছর জামাত ইসলামীর আওয়ামী লীগের যে সরকার নির্যাতন করেছে তার প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেন। জামাতের আমিরের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করেন তার বক্তব্য, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হবে। এর আগে ভারত সম্পর্ক নিয়ে গত 28শে আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপে এক অনুষ্ঠানে কথা বলেন জামাত আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন, প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করবেন কেন? জামাত আমিরের এসব বক্তব্যের তীব্র অসন্তোষ দেখান বিএনপিতে। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরাসরি জামাত ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামাতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামাত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন সম্পর্কে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা দেন নাই। সে কারণে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রুটম্যাপ না থাকায় অসন্তুষ্ট জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মুছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামাত নেতার এই বক্তব্য ভালোভাবে নেননি বিএনপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সমর্থিত সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নিজস্ব লোক পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অথচ গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এই দলটা রাজপথে ছিল। স্বৈরাচার পতনের আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। অথচ তারাই আজকে সবচেয়ে বেশি সমালোচিত, কারণ সারা দেশে দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, চাঁদাবাজি এর সাথে বিএনপি নেতাকর্মীদের নাম ছড়িয়ে যাচ্ছে। হাইকমান্ড বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছেন, বহিষ্কার করা হচ্ছে কাউকে, কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হচ্ছে, কিন্তু তারপরেও থামানো যাচ্ছে না। বিএনপি নেতাকর্মীরা অনেকে দাবি করছেন তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে। কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, জামাত ইসলামী বাংলাদেশের সাথে 2 যুগেরও বেশি সময় ধরে তার একটা সখ্যতার মধ্যে ছিল। তারা অনেকগুলো বছর একটা জোটের মধ্যে ছিল, পরবর্তীতে জোটে না থাকলেও তারা প্যারালালি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চালিয়ে গেছে। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন এই জামাত ইসলামী বাংলাদেশ তাদের প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ আপনাকে আক্রমণের চেষ্টা করবে, আপনার সমালোচনা করবার চেষ্টা করবে এবং আপনি যাতে জনগণের কাছে পৌঁছতে না পারেন সেই চেষ্টাটা রাজনৈতিকভাবে তারা করবে। কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে সেই সুযোগটা প্রতিপক্ষকে দেওয়া যাবে না। কিন্তু বিএনপি এই জায়গাটাতেই ভুল করছে। কেন্দ্রীয় হাইকমান্ড নানানভাবে চেষ্টা করছে, আগেই বলেছি, কিন্তু তারা এই জায়গাতে সফল হচ্ছে না। এখানে সরকারের কি কোনো দায় আছে? অনেকে বলার চেষ্টা করছেন এই যে সারা দেশে দখলদারিত্ব, লুটপাট, চাঁদাবাজি হচ্ছে, সরকার কেন ঠেকানোর চেষ্টা করছে না? কেউ কেউ বলছেন পুলিশ যেহেতু এখনও কার্যকরভাবে সক্রিয় হয়নি তাই সরকার চাইলেও এগুলো ঠেকাতে পারছে না। কিন্তু দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো ঠেকানোর প্রথম দায়িত্ব তো সরকারের। সুতরাং বিএনপির যে সমালোচনা হচ্ছে এর পাশাপাশি এখানে সরকারেরও দায় আছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে জনগণের আস্থা হারাচ্ছে এটা তাদের জন্য অশনি সংকেত। এই জায়গাটা নিয়ে তাদের এখনই কাজ করতে হবে এবং এখানে যদি তারা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের সুযোগ রয়েছে। কারণ এখন আর গতানুগতিক রাজনীতির সময় নয়, এখন জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং নতুন প্রজন্মের আস্থা অবশ্যই অর্জন করতে হবে, অন্যথায় বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা ভবিষ্যতে কঠিন হয়ে পড়বে। পাশাপাশি ফিক্সড ভোট ব্যাংক বলতে একটা সমীকরণ আমরা জানতাম, কিন্তু সেই সমীকরণটা এখন উল্টে গেছে, কারণ বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। পাশাপাশি এডুকেটেড মিডল ক্লাসের ভোট ব্যাংক নিয়েও বিএনপিকে ভাবতে হবে, যেটা সবসময় তাদের অবস্থান পরিবর্তন করে। সুতরাং সব কিছু মিলিয়ে এটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় এবং বিএনপির নেতাকর্মীরা যে দাবিটা করছেন তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সমালোচনা করা হচ্ছে, এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ ব্যাটিংয়ের ঈশ্বর সচিন টেন্ডুলকারকে যখন তার প্রতিপক্ষ বল করতে যায় তখন আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রথমে আমরা একটা পোল করতে চাই, নির্বাচনী পোল। যারা জামায়াত ইসলাম করেন তারাও ভোট দিবেন না, এর বাহিরে যারা বিএনপি করেন তারাও ভোট দিবেন না। সাধারণ জনগণ যারা আছেন, আওয়ামী লীগ হতে পারেন, অন্যান্য দল হতে পারেন, নিরপেক্ষ মানুষ থাকতে পারেন, যে আজকে জামাত যে হুলস্থুল ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা এই মুহূর্তে আসলে কতটুকু বাস্তবসম্মত হতে পারে? আপনাদের কি মনে হয় যে জামাতের কি সেই ক্যাপাবিলিটি আছে বা বর্তমানে ভোটের মাঠে জামাতের ওই ভোটটা আছে কিনা যে বিএনপির সাথে নির্বাচনে লড়াই করে জামাত আসলে সেই পর্যায়ে যেতে পারবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? নাম্বার 2 হচ্ছে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে নাকি বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে? কারণ একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অথবা জামাত এই দুইটা দলেরই যে কোনো একটা দল কিন্তু ক্ষমতায় আসবে। হুলস্থুল ঘোষণা জামাতের, নিশ্চয় টেনশনে আছে জনাব তারেক রহমান, ভোটের মাঠে লড়াই হবে। আমি আপনাদেরকে একটু পেছন থেকে শুরু করতে চাই। গেল কয়েকদিন আগে তারেক রহমান একটা কথা বলছিলেন যে এইবারের নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার নির্বাচন। দুইটা কারণ। প্রথমত, যে অভ্যুত্থানের মাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন সামনে আসতে গেল বা সামনে আসছে, সেটা কোনো একটা শক্তি যদি ফেসিবাদ তৈরি করে, প্রশাসন যদি কোনো দলকে কি বলা হয় যে সাপোর্ট করে, তাদের পরিণতি কি হতে পারে? অন্যায় করলে
সেই রাজনৈতিক দলের পরিণতি কী হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ দেখেছে, যার কারণে তারেক রহমান এই কথাটা বলেছে। বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী নির্বাচনে 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তার এই বক্তব্যে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে আগামী নির্বাচনে জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতে চাচ্ছে এবং দিস ইজ ফাইনাল ডিসিশন। আজকে দুপুর 2টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্ট হল রুমে কর্মরত সাংবাদিকদের সাথে তার বক্তব্য দেন। তিনি বলছেন, যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনের সহযোগিতা চান তাহলে জামায়াতে ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে। বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। আর তিনি বলছেন, গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে সরকারের পতন হয়েছে, সেখানে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ। আর সীমান্তের একটি জনপদ থেকে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করেনি। আগামীতেও জামাত রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম কিংবা টাকা পয়সা বানানোর তাদের খায়েশ নাই। তাদের বক্তব্য হচ্ছে যে যদি জামাত বিজয় লাভ করে তাহলে বিয়ানীবাজার গোপালগঞ্জকে একটি আধুনিক আদর্শ জনপদ হিসাবে গড়ে তুলবে। এটা হচ্ছে একটা এলাকার মধ্যে জামাতের আমিরের একটা বক্তব্য, কিন্তু প্রত্যেকটা এলাকায় জামাত কিন্তু তাদের এক ধরনের কার্যক্রম শুরু করেছে। সম্ভবত আমাদের কুমিল্লা বুড়িচংয়েও গেল কয়েকদিন আগে, পরশুদিন অথবা এর আগের দিন, যিনি ছাত্র শিবিরের সভাপতি আছেন ডক্টর মাসুদ সাহেব, নাম সম্ভবত মাসুদ ভাই, তিনি গিয়েছেন। জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু টোটালি শুরু করে দিয়েছে, তবে মিডিয়া ফোকাসটা ওইভাবে পাচ্ছে না। মিডিয়া ফোকাসটা শুধুমাত্র জামাতের আমির পাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জামাত আসলে জয়লাভ করাটা কষ্টকর হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই কেন আপনার এটা মনে হলো? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলের যারা সাপোর্টার আছে, ভালো মন্দ বোঝার টাইম নাই। এটা দেখবেন সারা বছর আমরা যেটাই বলি, কিন্তু নির্বাচন আসলে আমাদের ব্লাডের মধ্যে একটা নৌকার ফ্লো কাজ করে বসে, একটা ধানের শীষের ফ্লো কাজ করে বসে। জামাতে তারাও বসে, কিন্তু পার্থক্য হচ্ছে ভোট ব্যাংকটা। সর্বশেষ এর আগে যখন স্বচ্ছ নির্বাচন হয়েছিল 2008-9 এর দিকে, তখনও কিন্তু আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেটা ফ্যাক্ট না। কিন্তু জামাত আসলে এককভাবে কয়টা সিট পাইছে। জামাতের রাজনীতিকে অনেকে পছন্দ করেন, কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ সেকুলার আছে যারা মনে করে যে না, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কট্টরপন্থী ইসলামী মেন্টালিটি এখানে তৈরি হবে। কিন্তু জামাত বরাবরই বলে আসছে যে না, তারা উদার মেন্টালিটিতে কাজ করবে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাক। একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করার প্রয়োজন মনে করছি সরকারকে। ডেইলি স্টার একটা নিউজের হেডলাইন হচ্ছে, অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুইজনের মৃত্যু, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার, কারণ প্রচুর অবৈধ অস্ত্র আওয়ামী লীগের সময় ছিল, সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে। একই সাথে আওয়ামী লীগ তার শাসনামলে 52,000 অস্ত্রের লাইসেন্স দিয়েছে, যেগুলো কাগজে কলমে বৈধ, কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে। সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল, কারণ বর্তমান সরকার আওয়ামী লীগের সময় রেজিস্ট্রিকৃত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল। ফলে একটা অনিবার্য অভিযান ছিল, যৌথ বাহিনীর অভিযান চলছে, কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে। আমি একটু রিপোর্টে থেকে কিছু অংশ পড়ি। গাইবান্ধার সাঘাটা উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর 2 জন মারা গেছেন। পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন। পুলিশ সুপার বলছেন, অস্ত্র উদ্ধারে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়নাতদন্ত করা হবে, আগামীকাল বা পরে বলা যাবে, ইত্যাদি ইত্যাদি। মৃতদের একজন সোহরাব হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন, গতকাল রাত 12টার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ 5 জনকে আটক করে নির্যাতন করতে থাকে। তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে। আমি বলেছি, আল্লাহর দোহাই, আমার স্বামীর কাছে কোনো অস্ত্র নেই। রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত তারা এখানে অবস্থান করে। বড় বড় লাঠি ছিল তাদের কাছে, আমাদেরকে তারা আলাদা রাখে, স্বামীর কাছে যেতে দেয়নি। তাদের নির্যাতনেই আমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি তার বিচার চাই। নিহতের স্বজনরা জানান, গত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দ গ্রামের মৃত আব্দুল গনি সরকারের ছেলে, সাঘাটা ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন ওরফে সুইট সহ 5 জনকে তুলে নিয়ে যায়। চেয়ারম্যান মোশাররফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, কেউ মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের কাছে অস্ত্র আছে। গতকাল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র খুঁজে না পেয়ে সারা রাত আমি সহ আমার ভাতিজা, কাজের ছেলে, ড্রাইভারকে ব্যাপক মারধর করে। ভয়ঙ্কর কতগুলো অভিযোগ সত্যতা মিথ্যাটা পরের কথা। প্রথম কথাটা হচ্ছে, কাস্টডিতে 2 জন মানুষ মারা গেছে। দুটো ঘটনা হতে পারে। একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে, কিন্তু চক্রান্তের কথা বলে, ষড়যন্ত্রের কথা বলে দীর্ঘদিন এই সরকার তার দায় এড়াতে পারে না, কোনোভাবেই না। সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতায় এসছে তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে, আছে, এটা তাদের জেনে রাখাই উচিত ছিল। এই দেশের পুরো প্রশাসন, পুরো পাওয়ার স্ট্রাকচার আওয়ামী লীগের দখলে ছিল, বেসুমার টাকা লুটপাট করেছে তারা, অস্ত্র আছে, সুতরাং ষড়যন্ত্র হবে। এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা সরকারকে ম্যানেজ করতে হবে। সুতরাং এই যে মারধর এবং রীতিমতো পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা, এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিয়েই তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবে। এই ভয়ঙ্কর বর্বর চর্চা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে, একেবারেই বেরিয়ে আসতে হবে। কোনো ক্রমেই এই বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না। যত দ্রুত তারা তাদের এই বদভ্যাস, এই বর্বর অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল।
আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার, আমি বহুবার বলেছি, আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা। এই সরকারকে বিপদে ফেলার জন্য, চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না, এই সরকার নানা রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে, এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে। আর সেটা বাদও যদি দেই, সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনাকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি। সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন। আর যদি কেউ নাও দেখে, আমি দেখবো। আই ক্যান টেক ইট। খুব দ্রুত বাহিনীগুলোর কাছে বার্তা সরকারকে পৌঁছাতে হবে, কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না। ফুল স্টপ। কাস্টাডিতে কোনো টর্চার হতে, মৃত্যু তো দূরেই থাকুক, টর্চার হতে পারবে না। সরকার সদিচ্ছা দেখানো, যে সরকার রিয়েলি মিন করে তার প্রমাণ আমি যদি বলি, এই যে দুটো ঘটনা ঘটলো মৃত্যুর, এই দুটো নিয়ে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 যেটা আছে, সেটার অধীনে সরকারকে এক্ষুনি মামলা করে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলো বরদাস্ত করবে না। এই মেসেজ ক্লিয়ারলি দিতে হবে। আমরা দেখতে চাই তারা মামলা করেছেন। আমি দেখছি কোনো রকম কোনো অ্যাকশনের মধ্যে সরকার নেই, পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। কখনো কখনো হতে পারে যে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে ছিল না পুলিশ বা আইন শৃঙ্খলা, ওই অর্থে এখনো ঠিকঠাক মতো এস্টাবলিশ না, কিন্তু মামলা তো করা যায়, কোথাও তো সেটাও দেখছি না। আমি সিরিয়াসলি মনে করি, সেটা ষড়যন্ত্র হোক, অভ্যাসের কারণে হোক, এই ধরনের ঘটনা, কাস্টাডিতে মৃত্যুর ঘটনা, নির্যাতনের অভিযোগে ওটা ঘটে, আমরা জানি। এবং এটাও হয়, পুলিশ হয়তো, ডাক্তার হিসেবে বলতে পারি, পুলিশ হয়তো যে কোনো মানুষকে মনে করেন যে এতটুকু পেটালে বা এতটুকু নির্যাতন করলে সে মারা যাবে না, কিন্তু না, এটা হয় না। অনেক মানুষের ফিজিক্যাল কোনো কতগুলো কন্ডিশন থাকতে পারে যেগুলো হয়তো ইভেন ওই মানুষটা নিজেও জানেন না। আর জানলে বললেও বাকি, আমাকে যদি পেটাতে থাকে, আমি যদি বলি আমার হার্টে ব্লক আছে, ওটা আছে, সেটা আছে, পুলিশ শুনবে, পেটানো বন্ধ করবে? নো ওয়ে। তারা মনে করবে বাঁচার জন্য করছে। সুতরাং এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে, একদম কঠোর বার্তা দিতে হবে, এভাবে আর একটা পদক্ষেপ নেওয়া যাবে না। এটা করতে গেলে এই সরকার সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এবং তার লিস্ট যদি কিছু করার ইচ্ছে থাকে সেগুলো বন্ধ করতে, সেগুলো সে পারবে না। মানে সংস্কার অনেক পরের কথা, ন্যূনতম মানুষের যে মানবাধিকার আছে, যে মানবাধিকারগুলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসই আছে, সংবিধান বাদ দেন, সারা পৃথিবী আছে এগুলোকে মানবাধিকার হিসেবে, ইনহেরেন্ট অধিকার হিসেবে মানুষের স্বীকার করে, সেগুলো নিশ্চিত না করে সংস্কারের আলাপ ওই করব সেই করব, এগুলো খুবই হাস্যকর হয়ে দাঁড়াবে খুব দ্রুত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।